আছে, একটু প্রদীপ দিয়ে দিলাম সন্ধ্যাবেলা। নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর মুনের বাবা গেল বাজারে। তো কি নিয়ে আসে, রান্না বান্না থাকবে আর আজকে একটা নতুন রেসিপি বানাবো। তো নতুন রেসিপি বলতে আমার কাছে নতুন, কোনোদিনও বানাইনি। তো যাই হোক, বানাবো, পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো এই যে মুন খেতে বসে গেছে, পড়ে এক্ষুনি এলো। তো খেয়ে নিয়ে আবার একটু পড়তে বসতে হবে মুনের, তারপরে রান্না বান্নার দিকে যাব। আঙ্কেল পড়া দিয়েছে, খেয়ে নাও। আর স্কুল থেকেও পড়া দিয়েছে। খেয়ে নাও। উপকার কৃমির উৎপাত, কুচো কৃমি, সরু কৃমি, অনেক তাদের জাত। নখের মধ্যে মাটির সঙ্গে কৃমি ঢুকতেই তো পারে, কৃমি সংক্রমিত হয় তখন গোটা পরিবারে। কৃমির ওষুধ শিশুর সঙ্গে সবাই যেন খায়, কৃমি হলে অপুষ্টি রোগ তখন দেখা যায়। হাত পা ফুলে যেতেই পারে কৃমি রোগটা, এমন নিয়মিত কৃমির ওষুধ করতে হবে সেবন। মুন কি গল্প পড়ছে? নরহরি দাস? পড়ো দেখি, একটু শুনি, রিডিং পড়ো। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানের একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখিনি, কিন্তু তার শিং দেখে সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়কে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো এত তোমার মতো বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস খাই, অনেক বেশি করে খাই। ছাগলছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভিতরে। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সে বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাতে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে।
ছাগলছানা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতরে ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, গর্তের ভিতর কে ও? ছাগলছানা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি ভাগ্নে, এই তো গেলে, আবার এখুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা সর্বনাশ তো হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কি না যে 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে, বটে, তার এত বড় আস্পর্ধা, চলো তো ভাগ্নে, তবে তাকে দেখাবো এমন 50 বাঘ তার এক গ্রাস আমাদের খেতে আসে। তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সেই বেটা আমাকে ধরে খাবে। বাঘ বললে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে। আর শিয়াল ভাবছে, এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনেই শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের পেয়ে শিয়ালকে বললে, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দড়ি বেঁধে। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে এই নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটির আচার খেয়ে, কাটার আঁচড় খেতে। কি নিয়ে এলে বাজার থেকে? বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে এসছে, একটু ধনে পাতা। কর্তামশাই বাজারে গেছিল আর এই চিংড়ি মাছ এনেছে দেখছি। এগুলো তো সব সময় ওঠে না বাজারে, আজকে উঠেছিল। পুরো জ্যান্ত চিংড়ি মাছগুলো। কতটা এটা? 200 গ্রাম। সবগুলো জ্যান্ত, দেখেছো আমার হাতে কামড়ে নিয়েছিল এই দাঁড়া দিয়ে। তো আবারও চলে এসেছি মাটির উনুনে রান্না করতে। আর শীত এখনো যায়নি, শীত যাবো বসন্তের আগমন। তো মাছগুলো কেটে নেব, কাঁচি দিয়ে কাটতে হবে, কাঁচি দিয়ে কাটলে সুবিধা হয়। এখানে লাইটটা একদম জ্যোতি কমে গেছে, অনেকদিন জ্বালানো হয় না। ওই লাইট গুলো জ্বালিয়ে রাখলে ভালো জ্যোতি থাকে না? না জ্বালালে কি হয়, লাইটটা অনেকদিন না জ্বালালে তারপরে জ্বলতে অসুবিধা করে, আস্তে আস্তে জ্যোতি হচ্ছে।
এই ধারে ঘরেরটা। ঘরেরটা। তো এইভাবে তুমি আনো তো মরে যায়। আজকে সবগুলোই জ্যান্ত ছিল, পাঁচটাই জ্যান্ত ছিল। দাম একটু বেশি নিয়েছে। হ্যাঁ, কত করে নিয়েছে? 600 টাকা। 200 গ্রাম মাছের দাম 120 টাকা। তুমি দেখো পুরো জ্যান্ত। ভালো লাগছে তো। চিংড়ি খাওয়ার স্বাদই আলাদা। ভাতটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। সবার প্রথমে বেগুনটা ভেজে বেগুনটা এত বড় ছিল, শুকিয়ে একদম ছোট হয়ে গেছে। কবে আনা ছিল, খাওয়ার হয় না। রাতের বেলা তো বেগুন ভাজাটা ভালো লাগবে। আর গরম ভাতে বেগুন ভাজা। তো বেগুনটা ভাজা হতে হতে চিংড়ি মাছের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে আর আজকে চিংড়ি মাছটা একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করব, যেমন আমরা খাই। বেশি মশলা আর দুধ দুধ দিয়েও চিংড়ি মাছ রান্না করা যায়, চিংড়ি মাছের মালাইকারি। তো ওগুলো করলে তো সত্যি কথা বলতে আমাদের খেয়ে আমরা সহ্য করতে পারি না। মুনের বাবা তো একদম খায় না দুধ। তো আজকে দুধ ছাড়াই চিংড়ি মাছটা রান্না করব। বেগুনটা হয়েছে কি, আগে থেকে কেটে লবণ আর হলুদ মিশিয়ে রাখলে তেলটা কম টানে। তো সেটা তো করা হয়নি, হঠাৎ বললো কর্তা মশাই যে বেগুনটা কেটে ভাজা করো। তো অনেকটাই তেল খেয়ে নিল বেগুনে। বেগুনটাও খুব প্রিয়। 100 গ্রাম মতো তেল দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আচ্ছা, এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেব, তেজপাতা। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। আমের মুকুটগুলো সুন্দর লাগছে। বাড়িতে কোনো ফলের গাছ ছিল না, আমার মন বড় হচ্ছে আর সব ফলের গাছ হচ্ছে আমাদের বাড়িতে। এই গাছটা কিন্তু আমাদের পোতা না, মানে আটি ফেলা হয়েছিল আম খেয়ে, তাতে থেকে হয়েছে বলো। প্রচুর এরকম হয়, আমরা তুলে ফেলে দিই, জায়গা নেই বলে, জায়গা শর্ট। আর অত গাছ হলে তো একদম হবে না বাড়ির ওপরে। অনেক ফলের গাছ হয়, আঁশফল গাছ, গাছ লাগিয়ে শান্তি পাওয়া যায়। আঁশফল গাছ, তারপরে ওই জাম গাছ, কত গাছ হয়েছিল এখানে। কত বড় বড় গাছ তুলে দেওয়া হয়েছে। মুকুটগুলো কিন্তু রাতের বেলা দারুণ লাগছে। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা।
দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। মনটা ওদিকে মনে হচ্ছে ঘুমিয়ে গেছে, রান্না হতে হতে। খাওয়ার সময় ডাকতে হবে। এইভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাবে। দুধ না দিয়েও খাওয়া যায় এইভাবে, ভালো লাগে বলো। উনুনটা দারুণ জ্বলছে কিন্তু দেখো। রান্না করতেও বেশ মজা লাগছে, এরকম উনুন জ্বলবে আর রান্না করছো, দারুণ দারুণ। দারুণ জ্বলছে না? রান্নাটাও ঝলঝল হয়ে যাচ্ছে। এত নাড়া দিচ্ছি কারণ এই কাঠের জাল তো, এরকম নাড়া না দিলে মশলাটা পুড়ে ওঠার ভয়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে দিয়েছি, এবার এই পর্যায়ে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তো তরকারিটা ঢেকে রাখবো কিছুক্ষণ, আবার খুলে দেখে নেব তরকারিটা। বেশ কিছুক্ষণ ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, আর 1 চামচ পরিমাণ ঘি দিলে আমার তরকারিটা রেডি। বন্ধুদের সঙ্গে বলেছিলাম আজকে একটা নতুন রেসিপি বানাবো, এই হচ্ছে আমার নতুন রেসিপি। ধনেপাতা নিচে এখানে বেটে নেব, আমার মনের ফেভারিট খাবার ধনেপাতা বাটা, খুব পছন্দ করে মন। বাগানের টাটকা ধনেপাতা তো এরকম সেন্ট বেরোয়। আর এখানে কিছুটা পোস্ত নিয়েছি, ধনেপাতার সঙ্গে বেটে নেব।
আর একটা কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে, মন খেতে পারবে আবার। একটু কেটে রেখে দিলাম, অর্ধেকটাই দিলাম, ঝাল যে যেমন খায় সেরকম দিতে পারে। তো এবার সবগুলো একসঙ্গে বেটে নেব। যদি ভালো লাগে তো বলবে। দারুণ সুন্দর হয়েছে। এটা আমার খুবই একটা কাছের মানুষের কাছ থেকে এই রেসিপিটা শেখা, ভালো লাগলে বলবে, ঠিক আছে? তোমাকে বলছি। তেলটা তো দারুণ উঠছে জানো। দারুণ। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। ঘুমিয়ে গেছে গো জেঠিমা, ডাকতে হবে এখন। তো তিনজনে একসঙ্গে খেতে বসে গেছি, আর মুন তো ঘুমিয়ে গেছিল, ওর বাবা গিয়ে ডেকে নিয়ে আসলো, ওর জন্য ওর মুডটা একটু অফ। তো আমার এই ধনেপাতা বাটা এখনো ফিনিশিং হয়নি, এর মধ্যে দেব কাঁচা সর্ষের তেল, আর পরিমাণ মতো লবণ। দিয়ে খাবো। মুন তো আজকে মনে হয় সবটাই খাবে, এত মানে পছন্দ করে। মুন খেয়ে বলো তো মনুন কেমন হয়েছে বলো, আগে বাটা দিয়ে খাও। কেমন লেগেছে গরম ভাতে? দারুণ লেগেছে। আবার বানাতে হবে না এটা লাস্ট? আবার আবার হ্যাঁ? ও সেই স্বাদ, দারুণ হয়েছে। ঠিক যেমনটা বলেছিল, দারুণ লেগেছে খেতে। কিছু বলো, তোমার প্রিয় খাবারটা খেয়ে দেখো। কটা বাজে? ঘড়ি সিগন্যাল দিচ্ছে। 9টা বাজে। মুনমুন আগে তোমার প্রিয় খাবারটা খাও। মুন তো খেয়ে বলবে আবার বানাবে মা, ও তো এমনি পছন্দ করে ধনেপাতা, আর এইভাবে কেমন লেগেছে মুন? খাইনি। খাও না? খাও। তোমার সবার আগে আমার খাওয়া হয়ে যাচ্ছে তো। পুরো অন্যরকম স্বাদ। এরকম খাবার তো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এটা কিন্তু বাস্তব। খুব ভালো লেগেছে আমার ধনেপাতার এই পোস্ত বাটা। তো আমাকে তরকারি দাও। আচ্ছা নিজে কাটিয়ে নাও। আমি দেবো? একদম কোনো ব্যাপার নেই। সরিয়ে নাও বাটিটা। আর লাগবে না সরাতে। আজকে সব মুনমুন তোমার আগে আমি শুরু করে দিয়েছি, দেখো চিংড়ি খাওয়া। মন আজকের ঘুমের ঘরে না, ওই জন্য না তো দারুণ একটা পছন্দের খাবার রান্না হয়েছিল। এও দারুণ। ভালো লেগেছে? আর দুটো ভালো লাগবে তো। ভালো লাগে। বন্ধুরা, সন্ধ্যার খাবার, সরি রাতে রাতের খাবার আমাদের জমে গেছে একদম। 3 পদে খাওয়া আজকে, অনেকদিন বাদে আবার কাঠের উনুনে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি। আর 3জন একসঙ্গে। তো 3জনেই ক্যামেরা বন্দি আজকে,
এরকম সুযোগ হয় না। তো পর্বটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার। টাটা।